লাস্ট চ্যাপ্টার। আর এর আগে যা প্রবলেম বা আজকে যা প্রবলেম হবে আমরা লাস্ট ক্লাস আগামীকালকে সেগুলো নিয়ে ডিসকাস করব, যদি ডিসকাশন থাকে। ক্লিয়ার? সো দিস উইল বি আওয়ার লাস্ট ক্লাস regarding lectures, but tomorrow it will be entirely our review class. Is that okay? আগামীকালকে সবাই যার যেখানে প্রবলেম একটু ব্রিফলি হলেও দেখে আসবেন। I know you have class test and assignment and everything, yes, but tomorrow will be our last class before final, so you have to ask questions if you got some problems, or I'll discuss thoroughly about question pattern and sample answers. All right, যেগুলো আমাদের ক্লাস টেস্ট হয়ে গেছে আমি আজকে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি সবগুলো সেকশনে কোশ্চেন, বাট ইমিউনিটির ওপরে কোনো কোশ্চেন নেই। আমি পড়ানোর সময় কিছু বলবো, আর আগামীকালকে আমরা একদম পুরো সিলেবাসের থরো একটা ডিসকাশন পাবো। প্রবলেম থাকলে আপনারা বলবেন, প্রবলেম না থাকলে ডিসকাশনটা খুবই ব্রিফ হয়ে যাবে। অলরাইট, সো প্লিজ go to your slides or just quickly go through your slides just one time and let me know if you have some issues or problems or questions regarding any material or not. Okay, and we can together have a good discussion, or I'll discuss something very briefly about all the chapters and question patterns, right? So tomorrow is our last class before final. Okay, so this chapter will find some familiar materials like homeostasis and homeostatic controls. আমাদের এই হোমিওস্ট্যাসিস বা হোমিওস্ট্যাটিক কন্ট্রোল নিয়ে বোধহয় একটু ব্রিফলি আলোচনা করা ছিল ফার্স্টের দিকে চ্যাপ্টারগুলোতে, রাইট? আমি এখানেও একটু ব্রিফলি ডিসকাস করব, ফিডব্যাক লুপগুলোতে একটু যাব আমি এখানে। We got 3 components for homeostasis. One was receptor, another one control center or here integrating center, another one should be effector. এখানে তিনটা মেইন যে কম্পোনেন্ট, রিসিভ করবে একটা কম্পোনেন্ট রিসেপ্টর। এটা কি রিসিভ করবে? কোনো ফ্ল্যাকচুয়েশন মিন্স কোনো ওঠানামা বা কোনো কিছু ইমব্যালেন্স হলো কিনা আশেপাশে। It could be either external fluctuation or internal fluctuation, but receiver will receive both of them. মানে হতে পারে আমাদের বডির ভেতরে ইন্টারনাল কোনো মেকানিজমের প্রবলেম, অথবা আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার বা অন্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে, সেগুলো ইনফরমেশন কি হবে? রিসিভ করবে রিসেপ্টর, এবং কোথায় পাঠাবে? কন্ট্রোল সেন্টার আর ইন্টিগ্রেটর, যেটা আমাদের জন্য হিউম্যানের জন্য ব্রেইন, রাইট? আমাদের হিউম্যান ব্রেইনের যে অ্যাক্টিভিটি প্যাটার্ন, সেখানে বডির অনেকগুলো মেকানিজম কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা একটু ভেতরের দিকে থাকে, উপরের দিকে থাকে কর্টেক্স, এরপর থাকে থ্যালামাস, তার ভেতরে একটা পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস। তো এই পোর্শন থেকে আমাদের অনেক কিছুই কন্ট্রোল স্ট্রাকচার রয়েছে, মানে বেশ কিছু কন্ট্রোল লুপ এখানে কাজ করে। হাইপোথ্যালামাস থেকে টেম্পারেচার, বডির হচ্ছে ইকুইলিব্রিয়াম, এগুলো কন্ট্রোল হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের যে কন্ট্রোলটা, সেটা কিভাবে লুপের থ্রুতে ইফেক্টর কন্ট্রোল করে থাকে, সেটা কিছু দূর গেলে আমরা এটা ডিটেইলে পাবো। এই যে কন্ট্রোল সেন্টার থেকে সিগন্যাল জেনারেট হবে, এরপরে ইফেক্টর যে কাজটা করে সেটা এখানে আমরা দেখব। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, যে কোনো কিছু পজিটিভলি এক্সিলারেট করে বা হচ্ছে আউটপুটটাকে একটু বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকে হয়। আরেকটা হয় নেগেটিভ ফিডব্যাক, যেটা সেই কোনো কিছু এক্সিলারেশন হয়ে গেলে বা আউটপুট বেশি হয়ে গেলে সেটাকে ভেতরে রেঞ্জের ভেতরে নিয়ে আসে বা কমিয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ইফেক্টরের এই দুই ধরনের ফিডব্যাক লুপ আছে, পজিটিভ আর নেগেটিভ। তো এই যে আমরা হোমিওস্ট্যাসিস কন্ট্রোলের যে মেকানিজম দেখতে পাচ্ছি, সেটাতে অনেকগুলো অ্যাক্টিভিটি এখান থেকে কন্ট্রোল হয়। বডির নর্মাল অ্যাক্টিভিটি বলতে যা বোঝায়, সেগুলো ম্যাক্সিমামই এই লুপের থ্রুতেই কন্ট্রোল হচ্ছে। ক্যান ইউ সি দ্যাট? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এই লুপটা অনেক বেশি ভাইটাল।
এখানে দুইটা লুপ যে পজিটিভ আর নেগেটিভ, এই দুইটা লুপ কিভাবে কাজ করে খুব ব্রিফলি যদি আমি একটু বলতে চাই। পজিটিভ ফিডব্যাক যে কোনো আউটপুটকে বাড়ায় বা এনহ্যান্স করে অথবা এক্সেলারেট করে, সামটাইমস হুইচ ক্যান কজ সাম প্রবলেমস। মানে আমাদের এই কোনো বা কোনো প্রবলেমের সময়ে যদি আমরা দেখি যে আউটপুটটা বেড়ে যাচ্ছে অথবা হচ্ছে যদি পজিটিভ ফিডব্যাকটা বেশি কাজ করে, তাহলে কি হতে পারে যে পজিটিভিটি বা এক্সিলারেশনের সময় যে রাশটা, সেটা হার্টের জন্য একটু প্রবলেম হতে পারে। ব্লাড ফ্লো বেশি হয়ে হার্ট কি হতে পারে, স্টিফ হয়ে যেতে পারে। ব্লাড ভেসেলগুলো যেমন আর্টারি, এগুলো স্পেস একটু কমে যেতে পারে খুব বেশি রাশ হওয়ার কারণে। এটা মাঝে মাঝে আমাদেরকে হার্ট অ্যাটাক বা এই ধরনের কিছু ঝুঁকির দিকে নিয়ে চলে যায়, which is fatal, which could be fatal but very harmful for us. এই জন্য আমাদের এখানে যে হেল্প করে সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক যে মেকানিজম, সেটা বেশি এনহ্যান্স যে আউটপুটটা বা অ্যাক্টিভিটি যেটা এক্সেলারেট হলো সেটাকে রিডিউস করে এবং রেঞ্জের ভিতর নিয়ে চলে আসে। এটা এই জন্য আমাদেরকে অনেক ধরনের আনওয়ান্টেড ডিজিজ থেকে এটা হেল্প করে। আবার বডির অনেক মেকানিজমও এখান থেকে স্টেবিলাইজ হয়ে যায়, ইকুইলিব্রিয়ামে চলে আসে। কারণ খুব বেশি এক্সেলারেশন বা এনহ্যান্সমেন্ট আমাদের বডির জন্য হার্মফুল। যদিও কোনো ডিজিজ বা কোনো ইনজুরি ফাইট করার জন্য এটা খুব ভাইটাল, পজিটিভ ফিডব্যাক দরকার, কিন্তু সবসময় পজিটিভ ফিডব্যাক পজিটিভ নাও হতে পারে। এই জন্য নেগেটিভ ফিডব্যাক লুপটা আমাদের জন্য ইফেক্টিভ। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আমরা অ্যাড্রিনালিন হ্রাসের কথা সবাই তো শুনেছি কম বেশি, তাই? যারা সারাক্ষণ এদিকেই মনোযোগ থাকে তাদেরকে অ্যাড্রিনালিন জাঙ্কিও বলা হয়, মাঝে মাঝে বাজে ভাষায়, রাইট? I think you guys are familiar about these things. এখানে আমাদের যে হেল্প করে এই হ্রাস থেকে আমাদেরকে সেফ মোডে নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আপনারা মাইনাস সাইন নিচে দেখতে পাচ্ছেন অন ইউর লেফট, সেগুলো হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের ওয়ার্ক, যেটা আমাদের এই যে অ্যাড্রিনালিন হ্রাসটা সেটাকে কন্ট্রোল করে নিয়ে আসছে। এই রাশির সময় আমরা কি দেখি যে হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন সেক্রেশনে হয়, যেটা আবার একটা গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড থেকেও কিছু হরমোনকে ইনিশিয়েট করে সিক্রেট করার জন্য। এরপরে যে অ্যাড্রিনাল কর্টেক্সের একটা পার্ট, এটা সেখান থেকে আবার একটা হরমোন সেক্রেশন হয়, যেটা ইন টার্ন আমাদের যে নেগেটিভ ফিডব্যাক লুপটাকে হেল্প করছে। এটা আবার মানে ফাইনালি যে আমরা দেখতে পাচ্ছি সেটা সাইটোসোল খুব বেশি সেক্রেট হলে আবার প্রবলেম হয় কি, এটা ডিপ্রেশনের দিকে নিয়ে চলে যায়। আমাদের কিছু কিছু পজিটিভ অ্যাক্টিভিটি দরকার আছে টু স্টে হেলদি অ্যান্ড সাউন্ড, বাট টু মাচ পজিটিভ লুপ অর ফিডব্যাক কুড বি হার্মফুল ফর ইউর হেলথ। এই জন্য দুইটা লুপেরই আসলে দরকার। আবার খুব বেশি নেগেটিভ ফিডব্যাক হলে, সাইটোসোল বেশি চলে আসলে আমাদেরকে ডিপ্রেশন রিলেটেড অ্যাক্টিভিটি বেড়ে যাবে। ডিপ্রেশন থেকে আমাদের খুব সিভিয়ার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারও হয়ে যেতে পারে, হুইচ ইজ কি বলবো, এটা একটু ভাইটাল এই কারণ এটা থেকে মাঝে মাঝে মানুষের সুইসাইডাল টেন্ডেন্সিও চলে আসে। তো আমাদের অ্যাড্রিনালিন হ্রাসটা অবশ্যই দরকার, পজিটিভ থট এটা দরকার আমাদের, পজিটিভ লুপ। তার সাথে সাথে নেগেটিভটা হচ্ছে ব্যালেন্স করার জন্য দরকার। ফিডব্যাক নেগেটিভিটিও খুব বেশি ভালো না, পজিটিভ লুপ খুব বেশি ভালো না। আবার নেগেটিভ লুপটা না থাকলে পরে আমাদের অনেক ফ্যাটাল কেস আমাদের বডি থেকে আসতে পারতো, যেটা থেকে আমরা সেফ মোডে চলে যাই নেগেটিভ ফিডব্যাকের কারণে। So both of them are really helpful. এখানে আমরা নেগেটিভ ফিডব্যাক লুপের কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, which is familiar to you I think. আমরা টেম্পারেচার কন্ট্রোল নিয়ে কথা বলেছিলাম না প্রথমে, যখন আমরা এই হোমিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি বা হোমিওস্ট্যাসিস নিয়ে পড়েছি? মনে আছে কারো? এটা মনে আছে যে আমরা এই ওয়ার্ডটা পড়েছিলাম? Alright, can you guys hear me clearly? Yes, ma'am. Okay, so can you recall a bit what was our homeostasis in the beginning of our lectures?
হোমিওস্ট্যাসিসটা একটা পার্ট অফ আওয়ার রেগুলার ইফেক্ট হিসেবে আমরা পেয়েছিলাম না, এবং সেটা আমরা দেখেছিলাম টেম্পারেচার কন্ট্রোলের জন্য। তো হোমিওস্ট্যাসিসের স্পেকট্রাম যদিও অনেক ব্রড, এবং এটা বডির মোটামুটি মোস্টলি কন্ট্রোল মেকানিজম হিসেবেই কাজ করে, এবং এটা না থাকলে বা এটা হ্যাম্পার হলে আমরা যে কোনো ডিজিজ দেখতে পাই, এটা আমরা একটু পরে বলবো। আমরা পড়েছিলাম টেম্পারেচার, তাই না? টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করে। যদি এক্সট্রিম হট হয়, বাইরে ওয়ার্ম থাকে ওয়েদার, তখন আমাদের বডি কি করে, সোয়েটিং এর থ্রুতে কিছু ফ্লুইড বের করে দেয়, এবং আমাদের বডি টেম্পারেচারকে আমাদের জন্য যেটা ইকুইলিব্রিয়াম সেদিকে নিয়ে আসে, রাইট? এরপরে যদি খুব বেশি কোল্ড দেখি বা আমাদের বাইরের টেম্পারেচার যদি ড্রপ করে, তখন কি হয়? এখানে এখন হচ্ছে আমরা খুব সিম্পল এক্সাম্পল দিব না, আসলে বডি কি করে সেটা আমরা দেখব। তখন আমরা শীতে কাঁপাকাঁপি করি না মাঝে মাঝে, কল দেম shivering due to cold, right? Yes, ma'am. এটা আসলে কেন হয়? শিভারিং মানে হচ্ছে থরথর করে কাঁপা। সেই কাঁপাটা আসলে কোথা থেকে অরিজিনেট হয়? এটা মাসেল গুলো ভাইব্রেট করে, কারণ কন্ট্রোল সেন্টার বা আমাদের হাইপোথ্যালামাস থেকে একটা মেসেজ আসে যে এখন যেহেতু খুব কোল্ড, আমাদের বডিকে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে চলে আসতে হবে, এই জন্য মাসেল মুভমেন্টের থ্রুতে কিছু হিট জেনারেট হয়, যেটা বডিকে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে যাচ্ছে। সেটাকে আমরা বলি শিভারিং বা মাসেল যে ভাইব্রেট করে সেটা। এই দুই জায়গায় আমাদের কাজ করছে কিন্তু ফিডব্যাক লুপ, এবং অ্যাকচুয়ালি দে আর নেগেটিভ ফিডব্যাকস, এবং সেটা আমাদের কন্ট্রোল করতে হেল্প করে। মেসেজ আসছে হচ্ছে কন্ট্রোল সেন্টার বা আমাদের হাইপোথ্যালামাস থেকে, যেটা ব্রেনের একটা পার্ট, রাইট? এটা আমাদের জন্য খুব ভাইটাল। আবার আমরা যদি দেখি যে যে কোনো ইনজুরি বা আমাদের ডিজিজ থেকে আমাদের কিছু হ্রাস বা কিছু এক্সিলারেশন করতে হয় কোনো অ্যাক্টিভিটি, সেটা আমরা পাই পজিটিভ ফিডব্যাক থেকে। বা ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু পজিটিভ ফিডব্যাকের দরকার হয়। টু বি অনেস্ট, সাইটোসোলের বেশি সিক্রেশনটা আমাদের জন্য মুড ডিসঅর্ডারের দিকে চলে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক। এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের পজিটিভ ফিডব্যাক দরকার, রাইট? আচ্ছা, নাও আমরা দেখি যে এইজিং, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো ফেলিয়ার অর ইমব্যালেন্স অফ হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস যে কোনো একটা পার্টে কাজ না করলে আস্তে আস্তে বডি উইক হয়ে যাবে। এইজিং এর ব্যাপারটা আমরা যদিও ডিজিজ হিসেবে দেখি না, বাট ইটস এ ডিজিজ ইন টার্মস অফ আওয়ার বডি ফিটনেস। এইজ হয়ে গেলে আমাদের দেখবেন যে যে কোনো কিছুর ইফেক্টটা একটু বেশি লেন্দি হয়, বা বডি রিস্টোর হতে অনেক প্রবলেম হয়, রাইট? মাঝে মাঝে রিস্টোর প্রপারলি হয়ও না। কারণ এই এইজিং প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি উইকেনিং অফ ইউর ফিডব্যাক লুপস। ফিডব্যাক লুপটা আমাদের বডিকে সারাক্ষণ যে রিস্টোর করতো, সব কিছু থেকে প্রোটেক্ট করতো, সেই লুপে কোনো হ্যাম্পার হলে বা ওটা উইক হয়ে গেলে কল দেম আ ডিজিজ। সেটা এইজিংও এটার একটা এক্সাম্পল। আর আমরা অলরেডি জানি যে কোনো কিছু হ্রাস বা কোনো ইনজুরি থেকে আমাদেরকে পজিটিভ ফিডব্যাক হেল্প করে, কিন্তু সেই সাথে পজিটিভ ফিডব্যাকের জন্য হার্টে প্রবলেম হয়ে যেতে পারে, যেটার জন্য আমার রিস্টোর করার জন্য নেগেটিভ ফিডব্যাক দরকার। যদি আমার কোনো কারণে নেগেটিভ ফিডব্যাকটা স্লো হয় বা রেসপন্ড করতে না পারে, তাহলে কি হবে? হার্ট ফেলিয়ার, অ্যান্ড ইট উড বি আ ফেটাল কেস, রাইট? এই জন্য আমাদের ফিডব্যাক লুপগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে নেগেটিভ ফিডব্যাকটা আমাদের অনেক ক্ষেত্রেই সেভ করে, যদিও বেশি নেগেটিভ ফিডব্যাক আমাদেরকে কিছু ডিসঅর্ডারের দিকেও নিয়ে যেতে পারে। এই জন্য আমাদের বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইটা ফিডব্যাক লুপ দরকার, যেটা হচ্ছে কিনা ইফেক্টার অ্যাকচুয়ালি। এবং এই দুইটা ফিডব্যাক লুপেই আমাদের বডির কন্ট্রোল মেকানিজম অপারেট হয়, বা রেগুলার অ্যাক্টিভিটি যদি আমি দেখি বেশিরভাগটা অপারেট হয়। এখন আমরা একটু ডিটেইলে দেখছি, যখন আমরা ফার্স্ট স্টার্ট করেছিলাম এত ডিটেইলে কিন্তু দেখিনি। এটা হচ্ছে আমার বডিকে রিস্টোর করা। তাহলে ওভারঅল আমি যদি এই টোটাল হোমিওস্ট্যাসিসের দিকে তাকাই, হোমিওস্ট্যাসিস থাকা মানে হচ্ছে আমার বডি যে কোনো কিছু থেকে আমার বডি ইকুইলিব্রিয়ামে রিস্টোর করতে পারে, যে কোনো কন্ডিশন থেকে। এবং
সেটা নর্মালি বডি করতে পারে। যতদিন পর্যন্ত নর্মাল ফাংশনটা করতে পারে ততদিন পর্যন্ত আমরা নর্মাল স্টেটে থাকি। এরপরে এজিং বা যে কোনো কারণে, ডিজিজের কারণে কন্ট্রোল লুপগুলো উইক হয়ে যেতে পারে বা কখনো কখনো স্টপ হয়ে যেতে পারে। তখনই আমাদের অ্যাকচুয়াল যে ডিজিজ তার ইফেক্ট আমরা দেখতে পাই। এটা কখনো কখনো সিভিয়ার হয়ে যেতে পারে, রাইট? আবার টু মাচ অ্যাক্টিভিটি যে কোনো কিছুর আরেকটা, যেমন পজিটিভ ফিডব্যাকের টু মাচ অ্যাক্টিভিটি ইট কুড বি হার্মফুল ফর আস। এটাকে ব্যালেন্স করার জন্য আমার নেগেটিভ অ্যাক্টিভিটিটাও দরকার। আমরা যদি আরেকটা স্পেসিফিক এক্সাম্পল এখানে দেখি, ডায়াবেটিক্স, এটার কথা তো আমরা সবাই মোটামুটি জানি। আমাদের দুই টাইপের ডায়াবেটিক্স আমরা দেখি না, ডায়াবেটিসের টাইপ 1 আর টাইপ 2। ইয়েস ম্যাম। টাইপ 1টা হচ্ছে বডি যখন ইনসুলিন প্রডিউস করা বন্ধ করে দেবে। এখন ইনসুলিনটা অ্যাকচুয়ালি কি হবে? ইনসুলিনটা আমাদের কি করে? ইনসুলিনটা যেটা করে, আমরা যদি এই ফিগারের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিসে কিভাবে, ডায়াবেটিস ছাড়া আমরা নরমালি কিভাবে হোমিওস্ট্যাসিস কন্ট্রোল। ম্যাম ইনসুলিনটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা কমায় এরকম কিছু? না না, ইনসুলিনটা আমাদেরকে একটু হেল্প করে। আমি বলছি সেটা কিভাবে। ইনসুলিনটা হচ্ছে আমাদের যদি হাই গ্লুকোজ লেভেল হয়, সে আমাদের বডি যদি খুব বেশি গ্লুকোজ নিয়ে ফেলে, আমি খুব বেশি সুগার নিয়ে ফেললাম, তখন কি হলো, এক্সট্রা যে সুগারটা সেটা গ্লাইকোজেন হিসেবে ইনসুলিনটা কনভার্ট করে দিচ্ছে, বা ইনসুলিনটা সেলে নিয়ে যাচ্ছে সেই গ্লুকোজকে, এবং সেই গ্লুকোজটা ফিডব্যাক লুপের থ্রুতে গ্লাইকোজেন হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা ইনসলিউবল, মানে যেটা আসলে ডিজলভ হয় না, এবং সেলের যে নর্মাল মেকানিজম সেখানে ইন্টারাপ্ট করবে না বা মেটাবলিজমে ইন্টারফেয়ার করবে না। আর যদি এমন হয় যে বডিতে গ্লুকোজ লেভেলটা লো হয়ে যায়, তাহলে আমার ইনসুলিন সিক্রেট হয়ে সেই গ্লুকোজটা সেলে পৌঁছানোর একটা ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। তো এইখানে মানে ইনসুলিনটা বডিতে নর্মালি জেনারেট হচ্ছে, গ্লাইকোজেনটা যেটা কনভার্ট হয়ে গিয়েছিল এক্সট্রা গ্লুকোজের জন্য, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট হয়ে যখন বডিতে গ্লুকোজ পাওয়া যাবে না তখন গ্লুকোজের লেভেলটাকে রিস্টোর করবে এবং মেটাবলিজমটা নর্মাল থাকবে। যদি এর কোনো একটা লেভেল কাজ না করে, বডি যদি ইনসুলিন প্রোডাকশন বন্ধ করে দেয় কোনো কারণে, যেটা হয় টাইপ 1 ডায়াবেটিসে, সেটা হলে আমরা এক্সট্রা ইনসুলিন পুশ করি। এটা কিন্তু যদিও আমরা বলি সবাই বেশি সুগার ইনটেক করলে হয় বা সুগার এক্সেস হয়ে গেলে হয়, সবসময় সেটাও না, সুগারটা লেভেল নর্মাল রাখতে হয়। এবং ইনসুলিনটা আমরা পুশ করি এই কারণেই যে সুগারটা যাতে সেলে চলে যেতে পারে ইন টাইম অফ নিড, যাতে বডি বা সেলের গ্লুকোজ লেভেলটা বেশি নিচে না যায়, ফিট রাখার জন্য। খুব বেশি উপরে যাওয়া ভালো না, বেশি নিচে যাওয়া ভালো না। এটা করে থাকে হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাটিক কন্ট্রোল সিস্টেম। সেখানে আমরা যদি দেখি যে টাইপ ডায়াবেটিস যার নেই বা নর্মাল কোনো সাবজেক্টকে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ লেভেল 2 ইউনিটে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নর্মাল পার্সনের, আমাদের এই সুগার লেভেলটা নর্মাল পার্সনের ক্ষেত্রে। আর যদি আমরা দেখি যে এখানে আমরা 9 আপ পাই, সেক্ষেত্রে তার রিস্ক চলে আসছে। 11 আপ পাওয়া মানে হচ্ছে আমার গ্লুকোজ সংক্রান্ত যে প্রবলেমটা বা ডায়াবেটিস যে টেন্ডেন্সি তার মধ্যে আছে, তার মানে তাকে হয় কন্ট্রোল করতে হবে, না হলে ট্রিটমেন্টে যেতে হবে। এটা বোঝা যাবে যখন তাকে আমি আরও গ্লুকোজ লেভেল একটু দেখবো আর কি, খাওয়ার আগে পরে মেজার করে। এখন আমরা যদি দেখি এখানে যে আমরা প্রত্যেকবার যখন মিল নিই, মিল নেওয়ার পরে প্রত্যেকবার একটা করে স্পাইক হয়, তাই না, গ্লুকোজ লেভেল, সেটা আবার আস্তে আস্তে ব্যালেন্স হয়েছে। এগুলো ফিডব্যাক লুপের জন্য হয়। এই মাঝখানে আবার দেখতে পাচ্ছেন স্ন্যাক টাইম, আচ্ছা, মাঝখানে কোনো কিছু খেলে আবারও হাই হয়ে যাচ্ছে। এখানে হাই লো এর কিছু ব্যাপার থাকে, এটা হচ্ছে নর্মাল পার্সনের ডেটা। আমরা দেখতে পাচ্ছি রাতে ডিনারের পরে যে আফটার ডিনার একটা ছোট কিছু নেওয়ার পরে আস্তে আস্তে ব্যালেন্সে হয়ে
লো লেভেলে চলে গেল গ্লুকোজটা, সেটাকে আবার মর্নিং ব্রেকফাস্টের পরে আমাকে নর্মাল থেকে একটু বেশি নিয়ে এসে আস্তে আস্তে নর্মাল লেভেলে রিস্টোর করতে হচ্ছে। এটা নর্মাল পার্সোনাল অ্যাক্টিভিটি। এটা যখন হ্যাম্পার হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিস। সেটা দেখা যায় যে টাইপ 1, আর একটা দেখা যায় টাইপ 2, যেটা আসলে ইনসুলিনকে রেজিস্ট করে। রেজিস্ট করা মানে হচ্ছে ইনসুলিনের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোও হ্যাম্পার হলো, এবং সেটার অনেক সিমটম দেখা যায়, যেমন ফ্রিকোয়েন্ট ইউরিনেশন দেখা যায়। তো সেগুলো আমার ইনসুলিন ইনজেক্ট করে নর্মাল করতে হয়, যে আমার কন্ট্রোল মেকানিজম বা নেগেটিভ ফিডব্যাক লুপকে রিস্টোর করতে হয়। এখানে আমরা দেখি যারা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে তাদের এই লেভেলগুলো নর্মাল থাকে, যারা খুবই রিল্যাক্স মোডে থাকে তাদের জন্য এটা একটু প্রবলেম। ম্যাম ফিজিক্যাল এক্সারসাইজ করলে তো মনে হয় ইনসুলিন প্রডিউস হয় একা একা। হ্যাঁ, এই জন্যই আমরা বলি যে ফিজিক্যাল এক্সারসাইজ যারা করে ঠিক প্রডিউস ওভাবে হয় না যে হিউজ, বাট নর্মাল লেভেলে থাকে, যে আমার এক্সেস সুগারকে ওরা কন্ট্রোল করতে পারবে, অথবা সুগারকে সেলুলার লেভেলে নিয়ে যেতে পারবে যখন দরকার হবে, তাই না? আর বেশি সুগার ইনটেক করলেও প্রবলেম, আপনার ওটাও ব্যালেন্স রিস্টোর করার প্রয়োজন। যদি ব্যালেন্স রিস্টোর না হয় বা গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে ওটাকে কনভার্ট না করা যায়, সেটাও কিন্তু আমার বডির জন্য হার্মফুল। তাহলে যদিও আমরা বলি যে সুগারের কারণেই হয়তো ডায়াবেটিস হচ্ছে, বাট নর্মালি সুগার লেভেল নর্মাল থাকা হচ্ছে এক্সপেক্টেড। এটা ইমব্যালেন্স হলেই আমরা ডায়াবেটিস দেখতে পাই। সেটা হতে পারে ইনসুলিন প্রোডাকশন বন্ধ হয়ে গেল, যে সেলে ইনসুলিন যেতে পারলো না, অথবা রেজিস্ট্যান্স হলো, সেই কারণে আমার যে কোনো একটা ফিডব্যাক লুপ কাজ করে না। সেটা হচ্ছে সেলে প্রপার লেভেলের গ্লুকোজটা যাচ্ছে না, এক্সেস হয়ে যাচ্ছে বা বিলো লেভেলে চলে যাচ্ছে। রাইট, এই জন্য আমাদের হেলদি লাইফস্টাইলকে আমরা প্রমোট করি। এই জন্য আমরা অলরেডি ফুড অ্যান্ড নিউট্রিশন যখন দেখেছিলাম তখন নিশ্চয়ই বলেছিলাম যে দিস আর হেলদি হ্যাবিটস অ্যান্ড দিস আর নট। এবং হেলদি হ্যাবিটের মধ্যে কি কি ছিল, লাইফস্টাইলও ছিল, রাইট? তো এই জন্য ফুড বা মিলে যখন আপনারা চার্ট করবেন তার মধ্যে আপনারা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেকমেন্ডেশন দিতে পারেন, ইনটেক অফ ওয়াটার লিখবেন, প্লাস হচ্ছে সানলাইট এক্সপোজারও লিখবেন। এগুলো আমি বলেছিলাম যেগুলো লিখতে হবে। আর আপনাদের হচ্ছে মিলের যে প্ল্যানটা সেটা এমনভাবে করতে হবে যাতে আমার এই যে দেখলাম যে প্রত্যেকবার মিলের পর আমি কিছুটা গ্লুকোজ বুস্টার পাচ্ছি। অলরাইট, তাহলে এতক্ষণ আমরা যেটা দেখেছি সবই ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাকগুলো দেখলাম। তো বিভিন্ন এক্সাম্পল দিয়েও দেখলাম। এখান থেকে কোশ্চেন এরকমই আসতে পারে যে ফিডব্যাক কিরকম, ফিডব্যাকের এক্সাম্পল, পিক্টোরিয়াল ভিউ, নেগেটিভ ফিডব্যাকের এক্সাম্পল, বা কিভাবে আমাদেরকে নেগেটিভ ফিডব্যাক হেল্প করছে তার পিক্টোরিয়াল ভিউ, অথবা কিভাবে ডায়াবেটিসে আমার বডির কন্ট্রোল পিক্টোরিয়াল ভিউ, আর তার সাথে ডেসক্রিপশন আপনার পাশেই আছে। যে কোনো একভাবে কোশ্চেন হতে পারে, কোশ্চেন দেখে আপনি আনসার করবেন, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি একটা ফিডব্যাকের এক্সাম্পল বা ফিডব্যাক লুপের ফেইলিয়ার যদি হয় সেখানে কি হতে পারে, ফেইলিয়ারের আগের অবস্থা কি থাকা উচিত, বা আমরা ইনসুলিন ইনজেক্ট করার পর কি অবস্থা হবে, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এই ফিগারটাই, যেটা রিস্টোর হয়ে যাওয়ার পরের পিকচার, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ডায়াগ্রাম যেখানে আমরা আমাদের মিলের ইফেক্ট দেখতে পাচ্ছি ইন টার্মস অফ সুগার লেভেল, তো ব্লাড সুগারের উপরে প্রত্যেকবার মিলের ইফেক্ট দেখতে পাচ্ছি। বডি মেটাবলিজম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, গ্লুকোজ মেটাবলিজম। এর যে কোনো একটা কিছু আসলে পরে আপনার আনসার হবে এরকম একটা পিকচার দেয়া। অলরাইট, এটা হচ্ছে আপনার আরেকটা লুপ, যেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস, এক্সারসাইজের থ্রুতে কিভাবে রিস্টোর করা যায়।
এরপরে আমরা যাব হচ্ছে ডিরেক্ট ইমিউন সিস্টেমে। আমরা অলরেডি জানি যে কোনো ডিজিজ বা এজিং হচ্ছে ফেলিয়ার অফ হোমিওস্ট্যাসিস লুপ। এখন এই হোমিওস্ট্যাসিস যখন ফেল করবে বা কোনো কিছু ম্যানেজ করতে পারবে না, তখন আমার ইমিউন সিস্টেমের কোন কোন পার্ট কাজ করে যে আমার বডিকে সারাক্ষণ হেলদি রাখছে। সে আমার বডিকে ইন্টারাপ্ট করতে পারে কি বা এই লুপগুলো নর্মাল অ্যাক্টিভিটিকে ইন্টারাপ্ট করতে পারে বিভিন্ন ধরনের মাইক্রোব, এখানে বলা হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরকম কিছু হতে পারে, ফানজাই যেখানে কাজ করে। তো এগুলো ম্যাক্সিমামই আসে ফুড থেকে, এটা হতে পারে এয়ার থেকেও আসতে পারে, ওয়াটার থেকেও আসতে পারে। তো ফুড বেস এটার মাইক্রোবগুলো একটু বেশি। যে কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা নেই যেগুলো আমাদের হেলথের জন্য পজিটিভ, মানে গুড ব্যাকটেরিয়া, কিছু কিছু আবার নেই যেগুলো ব্যাড ব্যাকটেরিয়া। আমরা কিন্তু খাবারের সাথে প্রতিনিয়তই নিচ্ছি, রাইট? আমরা বুঝতেও পারছি না আমাদের বডি সারাক্ষণই এগুলোর সাথে ফাইট করে যাচ্ছে। যেগুলো ব্যাড আমাদের জন্য হার্মফুল, সেগুলোকে তো ম্যানেজ করতে হয়। সেই ম্যানেজ করাই হচ্ছে আমরা বলি যে ইমিউন সিস্টেম ম্যানেজ করছে। সেটা কি ফাইটের থ্রুতে ম্যানেজ হতে পারে, অথবা হচ্ছে ব্লক করে দিতে পারে যেগুলোর ব্যাড ইম্প্যাক্ট আছে সেগুলোকে। এই প্রত্যেক দিনই আমরা দেখি যে আমরা খাবার খাচ্ছি বা যে কোনো কিছু থ্রুতে আমাদের বডিতে এই ফরেন অবজেক্টগুলো চলে আসলো, যেগুলো আমাদের সাথে অ্যাকোয়েন্টেড না, হয়তো আবার কিছু কিছু অ্যাকোয়েন্টেড, কারণ আমার বডিতে অলরেডি ওটার এগেনস্টে ডিফেন্স সিস্টেম কাজ করেছে। তো সেগুলো প্রতিনিয়ত আমাদের বডিতে কাজ করছে, উই ডোন্ট ইভেন নোটিস দেম, রাইট? আমরা ফিল করতেও পারি না। কখন আমরা ফিল করি? যখন এখানে কোনো ফেলিয়ার হয় বা এই ফাইটটা যখন একটু লেন্দি হয়, প্রলংড পিরিয়ডের জন্য হয়, তখন আমরা এটা ফিল করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমাদের ইলনেস হিসেবে বলি। আমরা যদি দেখি ইমিউন সিস্টেম অ্যাকচুয়ালি কি, ইমিউন সিস্টেমে বিভিন্ন পার্ট আছে। প্রথমে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, যেগুলো আমরা বলি লিম্ফোসাইট। এগুলোর বেশ কয়েক টাইপ আছে। বি আর টি টাইপটা আমাদেরকে মেইনলি ডিজিজ থেকে ফাইট করার জন্য হেল্প করে। এরপরে আমাদের বডিতে থাকে বিভিন্ন অ্যান্টিবডিজ, যেগুলো বিভিন্ন ধরনের জার্মের এগেইনস্টে বডিতে তৈরি হয়ে থাকে, যারা ওই জার্মকে ব্লক করে বা ওর এগেইনস্টে আমার বডিকে প্রোটেক্ট করে। এরপরে থাকে কিছু কমপ্লিমেন্ট সিস্টেম, যেগুলো আসলে অ্যাসেম্বল অফ প্রোটিনস, মানে বেশ কিছু প্রোটিন যেটা আমার বডিতে থাকে অ্যান্টিবডিকে হেল্প করার জন্য বা ইমিউন সিস্টেমকে হেল্প করার জন্য। এরপরে লিম্ফ্যাটিক সিস্টেম থাকে, স্প্লিন, বোন ম্যারো, থাইমাস, এগুলোও কাজ করে। সেগুলো আমরা একটা পিকচারে দেখি। প্রথমে দেখে হোয়াইট ব্লাড সেল বা লিম্ফোসাইট গুলো কি হতে পারে দেখেন, বিভিন্ন টাইপ দেখা যাচ্ছে। তার সাথে আর কি ব্লাড সেল থাকে সেগুলোও দেখা যাচ্ছে, যেমন প্লাটিলেট আমাদেরকে ব্লাড কোট করে ইনজুরি থেকে হেল্প করে। আর হোয়াইট ব্লাড সেল বা লিম্ফোসাইট গুলো আমাদের ফরেন অবজেক্টকে ফাইট করতে হেল্প করে। বেশিরভাগই মাইক্রোব হয় ফরেন অবজেক্ট গুলো, সেগুলো আমরা প্রতিনিয়তই আমাদের বডিতে পাই, কারণ আমরা বাইরে থেকে ফুড ইনটেক করি। এই জন্য আমার প্রপারলি কুক ফুড নেওয়াটা রেকমেন্ডেড, কারণ সেখানে অনেক ধরনের জার্ম কিল হয়ে যায়। আবার বেশি কুক করতে গেলে গুড ব্যাকটেরিয়াগুলো এখানে পাওয়া যাবে না, যেগুলো আমাদেরকে হেল্প করছে। এটা পজিটিভ নেগেটিভ দুই ধরনের ইম্প্যাক্টই আছে। এরপর আমাদের অ্যান্টিবডিগুলো দেখি, অ্যান্টিবডি কিভাবে কাজ করে। আমরা সবাই মনে হয় এর সাথে একেবারেই পরিচিত, তাই নিচের লিগাটা আমরা অলরেডি এই ধরনের ফিচার দেখেছি। ইয়েস ম্যাম। অ্যান্টিবডি। হ্যাঁ, অ্যান্টিবডিগুলো যে ওয়াই শেপের যে সেলগুলো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, সেগুলো এগুলো কি করছে যে এগুলো আমাদের যে জার্ম বা আমাদের ফরেন অবজেক্ট যেটা, সেটা চারদিকে কিছু প্রজেকশন দেখা যাচ্ছে না, এরকম প্রজেকশন, সেগুলোকে আমরা বলি অ্যান্টিজেন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। ম্যাম অ্যান্টিবডি আর অ্যান্টিজেন কি সেম থিং নাকি ডিফারেন্ট থিং? ডিফারেন্ট। এগুলো হচ্ছে অ্যান্টিবডি, আর এই যে এই ভাইরাসটার বাইরের দিকে প্রজেকশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যান্টিজেন। এগুলো অ্যান্টিজেন। ম্যাম ওদের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে অ্যান্টিজেন পার্ট অফ ইওর ফরেন অবজেক্ট, আর অ্যান্টিবডি হচ্ছে দ্যাট ওয়ার্ক এগেইনস্ট দ্যাট ফরেন অবজেক্ট।
অ্যান্টিবডি হচ্ছে বডির পার্ট, বডিতেই তৈরি হয় ডিফেন্স সিস্টেমের পার্ট হিসেবে বা ইমিউন সিস্টেমের পার্ট হিসেবে, যেটা আমাকে অ্যান্টিজেনের সাথে যে মাইক্রোব থাকে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য হেল্প করে। কিভাবে? অ্যান্টিজেনের শেপ দেখে দেখে ওরা হচ্ছে ওই ওই অনুযায়ী অ্যান্টিবডি তৈরি হয়, যেটা অ্যান্টিজেনকে ব্লক করে রাখতে পারে। ওগুলো যখন এটাকে ব্লক করে ফেলবে তাহলে কি পুরো অবজেক্টটা আমার বডির এগেইনস্টে আর কাজ করতে পারছে না, তখন ওর অ্যাক্টিভিটিও ব্লক হয়ে যাবে, মাঝে মাঝে ওটাকে সরাসরি কিল করে ফেলতে পারে ম্যাম এইভাবে। আসলে Yes. অ্যান্টিবডিটা কি শরীরের মধ্যে কোনো দেয়াল তৈরি করে রাখছে? কাইন্ড অফ, এটা একটা ফাইটার, আমাদের জি ফাইটার ম্যাম, অবশ্যই তাহলে অবশ্যই শরীরের মধ্যে এটা একটা দেয়াল তৈরি করে রাখছে, যে বাইরে থেকে কোনো আর ক্ষতিকর রোগ বা ক্ষতিকর বিষয় আসলে হ্যাঁ, ইন এ গ্রস আসলে সব ওয়ে, প্রোটেক্ট করার জন্য এটা দেয়াল তৈরি করে হ্যাঁ রাখে। এরকমই। তো এটার আরেকটু গ্রস থেকে আমরা যদি একটু ডেপথে যাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে অ্যান্টিবডি যেটা অ্যান্টিজেন বা ফরেন অবজেক্টের পার্টকে রিকগনাইজ করে ওকে ব্লক করে। অ্যান্টিবডিগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের মাইক্রোব বা ছোট ছোট অবজেক্ট বা ফরেন অবজেক্ট যখন বডিতে আসে, তখন কিছু কিছু নিজেই ম্যানেজ করে ফেলতে পারে, আমাদের বডি নিজেই ম্যানেজ করে অ্যাটাক করে ব্লক করে দিতে পারে। কিছু কিছু আবার আমাদের বাইরে থেকে বুস্টার দিতে হয়, সেটা আমি একটু পরে কথা বলবো, এগুলো নিয়ে ভ্যাকসিনেশন এবং এগুলো নিয়ে আমরা একটু পরে দেখবো। তো বাইরে থেকে হেল্প দেওয়া মানে হচ্ছে আমার হতে পারে ইদার আমি কিছু অ্যান্টিজেন দিয়ে দিলাম লিমিটেড নাম্বারে, যেটা অ্যান্টিবডি বডি থেকে প্রডিউস হতে পারে, অথবা আমি বডিকে অ্যান্টিবডি দিয়ে দিতে পারি বাইরে থেকে, অথবা আমি কিছু প্রোটিন দিয়ে দিতে পারি যেগুলো অ্যান্টিবডি সাপোর্ট করে বা ওই প্রোটিনের সাপোর্টে অ্যান্টিবডি তৈরি হয়, যেগুলো আমার যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে, যে সার্টেন টাইপের ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেইনস্টে আমি প্রোটেকশন দিচ্ছি তাকে ব্লক করতে পারে। এরকম বিভিন্ন রকম প্রসিডিউর আছে, আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। আমরা কোভিডের ভ্যাকসিন নিয়ে এখানে কথা বলবো ইন দ্য লাস্ট কতগুলো স্লাইডে, তখন আমরা একটু ভালো করে দেখবো। এখন দেখি যে আমাদের লিম্ফিক সিস্টেমে কি কি আছে। তো এখানে লিম্ফিক সিস্টেমে দেখতে পাচ্ছি একেবারে নেটের মতো কিছু স্ট্রাকচার, তাই না, যার মাঝে মাঝে নোডাল কিছু পয়েন্ট আছে। লিম্ফিক সিস্টেমে যে এই যে কি বলে নেট লাইক স্ট্রাকচারটা, সেটা থাকে ভেসেলস, তার সাথে থাকে কিছু নোডাল পয়েন্টস, আর লিম্ফোসাইট বা আমাদের যে হোয়াইট ব্লাড সেল সেগুলোও এটার পার্ট, যেগুলো আমাদের ফাইটার সেলস, রাইট। এগুলো বিভিন্ন ধরনের ডিজিজ থেকে আমাদেরকে ফাইট করতে হেল্প করে, ডিজিজ বা ডিসঅর্ডার থেকে। এখন এই যে এই পুরো লিম্ফিক সিস্টেমের সাথে আমার আরো কিছু কাজ করে, যে পার্ট অফ আওয়ার ইমিউন সিস্টেম, স্পিন, যেটা আপনারা নর্মালি জানেন যে ওইটা আমাদেরকে ফিল্টার করে, ব্লাড ফিল্টারেশনের কাজ করে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের লিম্ফোসাইট বা বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হতেও তারা হেল্প করে মাঝে মাঝে। আবার বোন ম্যারো আমাদের বোনের সাথে থাকে, তো বোন ম্যারো যেটা রেড ব্লাড সেল সেটা আমাদের প্রডিউস করতে হেল্প করে। এরপরে হচ্ছে এইগুলো দরকার হয় কারণ আমার বডির প্রত্যেকটা সেলে অক্সিজেন দরকার। এই যে রেড ব্লাড সেলগুলো সেগুলো অক্সিজেনের সাপ্লায়ার, সেটা অক্সিজেন সাপ্লাই করে, আবার কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতেও হেল্প করে। এরপরে থাকে প্ল্যাটিলেট, যেগুলো আমাদের ব্লাড ক্লট করার জন্য হেল্প করে। তো সেজন্য আমাদের এই বোন ম্যারোটা অনেক বেশি হেল্পফুল, ইটস পার্ট অফ আওয়ার ইমিউন সিস্টেম। আর আছে আমাদের থাইমাস, আমাদের যে হোয়াইট ব্লাড সেলগুলো ফাইটার, বি আর টি টাইপ, তার মধ্যে টি টাইপগুলো এখান থেকে তৈরি হয়, এটাও আমাদের ফিল্টারের কাজ করে বডিতে। এখানে আমাদের আরো অনেক পার্ট অফ আওয়ার ডিফেন্স সিস্টেমে আরো অনেকগুলো কম্পোনেন্ট আছে, এবং ওগুলো থেকে আমাদের আসলে ইনফেকশন গুলো চলে আসতে পারে। তো ওগুলোর কোনো একটা কাজ বন্ধ করে দিলেও ইনফেকশন বা আমাদের প্রবলেম হয়ে যেতে পারে ইমিউন সিস্টেমে। তো সেই পার্টগুলো আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের একদম এনজাইম পর্যন্ত, যেটা আমাদের সালাইভা থেকে হতে পারে, অয়েল থেকে হতে পারে, এই সবই আমার পার্ট অফ ইমিউন সিস্টেম। এখন এগুলো যদি কাজ না করে
বা এগুলো যদি ওভার অ্যাক্টিভিটি আমার দেখা যায় তাহলে কিছু ইমপ্যাক্ট আমরা দেখতে পাই। অ্যালার্জেটিক রিঅ্যাকশনের সাথে সবাই তো মোটামুটি পরিচিত, তাই না? Yes, ma'am. আমরা দেখি যে বিভিন্ন ফুড থেকে হয়তো কারো কারো অ্যালার্জি আছে, যে একটা সার্টিন ফুড থেকে অ্যালার্জি আসে বা সার্টিন মেডিসিন থেকে অ্যালার্জি চলে আসতে পারে। কারো কারো এয়ারের কোনো কম্পোনেন্ট থেকে হয়, কারো কারো হচ্ছে কিছু স্মেল থেকে হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যালার্জি থাকতে পারে এবং সেটা আরো সিভিয়ারও হয়ে যেতে পারে, রাইট? এটা আসলে বডির যে ইমিউন সিস্টেম সেটা আমার ওই সার্টিন ফুড বা সার্টিন কম্পোনেন্টের এগেইনস্টে ওভার অ্যাক্টিভ হয়ে যায়। সেজন্যই এই অ্যালার্জিগুলো আমরা দেখতে পাই বা অ্যালার্জেটিক রিঅ্যাকশন দেখতে পাই। তো এরকম কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেগুলো বডি ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য তৈরি হয়, অথবা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পারপাসের জন্য তৈরি হতে পারে। টাইপ 1 ডায়াবেটিসও একটা অটো ইমিউন ডিজিজের পার্ট। এগুলো অ্যাকচুয়ালি সবগুলোই ফেইলিওর অফ সাম ফিডব্যাক লুপ। হোমিওস্ট্যাটিক লুপগুলো ফেল করলেই আমার যে কোনো ডিজিজ আমাকে অ্যাটাক করতে পারে। এগুলোই হচ্ছে তার এক্সাম্পলস। এরপর আমরা আরো কিছু ডিজিজ দেখতে পাই যেগুলো আসলে আমাদের ইমিউন সিস্টেমকে খুব বেশি উইক করে দেয়। ক্যান্সার হলে বা এইচআইভি পজিটিভ হলে ইমিউন সিস্টেম অ্যাকচুয়ালি সাফার করে। এটা ধরেন আপনার কোনো ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিনেশন অলরেডি এক্সিস্টেড, বাট ইফ ইউ গট ইদার ওয়ান অফ দিস থিংস, ক্যান্সার আর এইচআইভি পজিটিভ যদি হয়, সেক্ষেত্রে ওই পার্সনে যে কোনো ইমিউন সিস্টেমই উইক হয়ে যায়। বা যদি তার ইমিউন সিস্টেম ওই ডিজিজকে রিকগনাইজ করে ফাইট করেও থাকে, এটা আমাদের ভ্যাকসিন আমাদেরকে দেয়, এরপরেও দেখা যাচ্ছে সে ওই ডিজিজের এগেইনস্টে উইক হয়ে যাচ্ছে। এরকম কিছু এক্সাম্পল আমরা দেখতে পাই। এই ইমিউন সিস্টেমে ইনফেকশন বা উইকনিং স্টেটটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের একটু কেয়ারফুলি চলতে হবে। আমরা অলরেডি দেখলাম যে এটা কি ধরনের ফরেন অবজেক্ট আসতে পারে, আর আপনারা এই যে রিডিং ম্যাটেরিয়াল এখানে আছে সেখান থেকেও দেখে আসতে পারেন। আমরা বোধহয় সবাই জানি যে ব্লাড প্লাজমা রিপ্লেস করে অনেকে আমাদের কোভিডের যে প্রাইমারি ট্রিটমেন্ট স্টেজ, সেই স্টেজে ফাইট করতে পেরেছিলেন, সেটা আমরা অনেকেই জানি। সেটা কিরকম যে আপনার বডিকে বা আপনার বডির ইমিউন সিস্টেমকে একটা ইমিউন সিস্টেমের সাথে, যে ইমিউন সিস্টেমের সাথে ওই সার্টেন ভাইরাস ফাইট করে অভ্যস্ত, তার সাথে রিকগনাইজ করে দিয়ে আপনার ইমিউন সিস্টেমটাকে একটা বুস্টার দেয়া, সেটাও কিছু ক্ষেত্রে ইফেক্টিভ। এই যে ইমিউনাইজেশন, সেই ইমিউনাইজেশনের পার্ট হিসেবে আমরা প্রথমেই দেখব ভ্যাকসিনেশনকে। ভ্যাকসিন আমাদেরকে অনেকগুলো ডিজিজের এগেইনস্টে ইমিউনিটি দেয়। সেটা একদম ছোটবেলায় পুশ করা হতে পারে। দেখবেন যে সবারই বোধহয় ছোটবেলায় ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা আছে, না কারো কারো কিছু সিম্বলে রয়ে গেছে আই গেস। এগুলো দেখবেন আপনাদেরকে খুব হার্মফুল কিছু ডিজিজ ডিসঅর্ডার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এগুলো দেওয়া হয়। তো এটা ছোটবেলা থেকে দেওয়া হয়, কেউ কেউ বড় হয়েও কিছু কিছু ডোজ নেন, আমরা এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সার্টিন ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন ফাঞ্জাই বা ফাঙ্গাল ইনফেকশন থেকেও আপনাকে প্রোটেক্ট করতে পারে। এরকম কিছু ভ্যাকসিনেশনের যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, আমরা অস্ট্রেলিয়ার কথা প্রথমেই বলবো, কারণ অস্ট্রেলিয়ার হেলথ সেক্টরটা অনেক স্ট্রং। এখানে অনেক বেশি প্রোটেকশন তারা দেয়, সেন্ট্রালি তারা ম্যানেজ করে কিছু ভ্যাকসিনেশন প্রোগ্রাম, যেটা পার্ট অফ দেয়ার ইমিউনাইজেশন। প্রত্যেক ইয়ারে তারা হচ্ছে, আমরা তো নর্মাল ইনফ্লুয়েঞ্জা বা কোল্ড আর ফ্লুকে কোনো কিছুর মধ্যে ধরি না, যদি সেটা ভাইরাল না হয় তাহলে কয়েকদিন আগ পর্যন্ত আমরা এগুলোকে কোনো ডিজিজ হিসেবেই ধরতাম না। হ্যাঁ হয়েছে কোল্ড আর ফ্লু, এটা হতেই পারে, সিজন চেঞ্জ, সিজনাল। এখন আমি একটু ভয়ে থাকি, কিছুদিন আগ পর্যন্ত আমরা এগুলোকে নর্মাল মনে করতাম। অস্ট্রেলিয়ার হেলথ সিস্টেম এটাকেও প্রায়োরিটি দেয়। সেটা কেমন, যে প্রত্যেক ইয়ারে তারা ভ্যাকসিনেশন প্রোগ্রাম রাখে
এগেইনস্ট কোল্ড অ্যান্ড ফ্লু, এবং প্রত্যেক ইয়ারে এটা নতুন নতুন স্ট্রেইন তারা ইন্ট্রোডিউস করে। যেমন গত বছর দেখা গেল যে আরেকটা নতুন স্ট্রেইনের এগেইনস্টে রিসার্চ করে তারা বের করলেন যে হ্যাঁ, এটা যদি ইনক্লুড করা যায় ভ্যাকসিনেশনে তাহলে আরেকটু বেশি প্রোটেক্টেড আমরা থাকতে পারবো। সো দে উইল ইনক্লুড দ্যাট ইন দেয়ার ভ্যাকসিনেশন। গভর্নমেন্ট কিছু ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রাম রান করে, আর বাইরে এগুলোকে একটু অ্যাভেলেবিলিটি দেওয়া হয়, চিপ করে দেওয়া হয়। তো যেগুলো হেলথ সেন্টার, সেখান থেকে নর্মাল পিপল চাইলেও এগুলো নিতে পারেন। এটা হচ্ছে আপনার যেটা প্রায়োরিটি পায় সেটা হচ্ছে প্রথমেই যারা বেবি, ইনফ্যান্ট, কিডস এরা, এবং এরপরে পায় এল্ডারলি যারা, মানে যারা ম্যানেজ করতে পারে না নিজেদেরকে, তাদেরকে আগে প্রোটেকশন দেওয়া হয়, এরপরে ইয়াং পিপলকে ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসা হয়। এটা প্রায়োরিটি বেসড ভ্যাকসিনেশন, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি হয়। কিছু কিছু যেটা অস্ট্রেলিয়ায় দেখা গেছে যে অ্যাবরিজিনাল কমিউনিটির মধ্যে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল, যেমন তাসমানিয়ান যে অ্যাবরিজিনাল কমিউনিটি, তারা পুরোটাই ভ্যানিশ হয়ে গেছে। এটা প্রত্যেকটাই হয়তো ডিজিজের জন্য না বা কোনো ফ্লুর জন্য না, কিছু হিউম্যান ইম্প্যাক্টও ছিল, যেমন তাদেরকে আগে পার্সন হিসেবে রিকগনাইজই করা হতো না। আরও কিছু ব্যাপার ছিল, তাদেরকে ডিস্ট্রাকশনের অনেকগুলো স্টেজ দেখতে হয়েছে থ্রু ভিআর হিউম্যান বিং, যেটা তখন অস্ট্রেলিয়াতে কোনো মানুষ নেই বলে ডকুমেন্টেশনে ছিল, যেটার জন্য এখন অস্ট্রেলিয়া অ্যাবরিজিনালদের কাছে অবশ্যই সরি বলছে থিওরিটিক্যালি, একদম গভর্নমেন্টের থ্রুতে। স্টিল দে গট আ টাফ টাইম, রাইট? দেখা গেছে যে তাসমানিয়ান টাইগার এবং তাসমানিয়ার যে অ্যাবরিজিনাল, সেই দুই কমিউনিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। বেশিটাই ছিল একটা স্পেশাল ফ্লুতে অ্যাটাকের জন্য। তো এরকম কিছু কিছু জিনিস যেটা ওই একটা জায়গায় দেখা যায়, একটা জোনেই দেখা যায়, তখন এই জোনটাকে আলাদা করে ফেলে সবাই, বা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে চলে আসে গ্রুপ অফ পিপলকে। এরকম গভর্নমেন্টের কিছু যে রুল ছিল বা ইমিউনাইজেশন প্রোগ্রাম ছিল, যেটা আমরা বাংলাদেশেও হয়তো ফলো করতে পারি। আমরা যেটা এখন করছি প্রায়োরিটি বেসড ভ্যাকসিনেশন, যেটা এখন হচ্ছে, তো এরকম কিছু সিস্টেম আমরা আরো কিছু ডিজিজের এগেইনস্টে নিতে পারি। এখানে আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও বলেছি যে আপনার লাইফস্টাইল বা ফুড হ্যাবিট এগুলো অনেক মানে ভাইটাল বডি ইমিউন সিস্টেমের জন্য। আর আরেকটা দেওয়া হয় যারা অকুপেশন বেস সিস্টেমটা দেওয়া হয়, যে যারা একদম পিপল বা যে ডিজিজড পিপল তাদেরকে হ্যান্ডেল করছে, তাদেরকে আগে প্রোটেকশন দিতে হবে। এরকম অকুপেশন বেস প্রোটেকশন নিয়ে রাখতে হয়, যেটা আমরা অলরেডি এখন দেখেছি। এই সিচুয়েশনে আমাদের যারা ফ্রন্ট লাইনে কাজ করেছেন, ডক্টরস, নার্সেস, এদের আগে প্রোটেকশন দরকার ছিল। ভ্যাকসিনেশনের শুরুটা ওদের কাছ থেকেই করা হয়েছে, রাইট? এখন আমরা দেখবো যে বডিকে কিভাবে এফেক্ট করে একটা ভাইরাস। আমরা কোভিডের রিয়াকশনটাই দেখতে পাচ্ছি, ইমিউন সিস্টেমকে কিভাবে হ্যাম্পার করলো, একদম টোটাল ইমিউন সিস্টেমকে ড্যামেজ করে ফেলে। তো এরপরে আমরা যেটা দেখি যে এই যে সার্টিন ভাইরাসটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, প্রথমত প্লাজমা ট্রান্সপ্লান্ট করে আমাদের বডিতে যারা ফাইট করে আসছে তাদের প্লাজমাটা ইন্ট্রোডিউস করে আমরা এই ডিজিজের এগেইনস্টে কিছুটা প্রোটেকশন নিতে পেরেছিলাম, বাট নট ফর লং টাইম, ফর সার্টেন টাইম পিরিয়ড অফ কোর্স, যেটা খুব বেশি দিন প্রোটেকশন দিতে পারতো না। স্টিল ওই রোগের আর কোনো চিকিৎসা যেহেতু নাই, সেহেতু আমরা এই সিস্টেমটায় অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। এখন লং টার্ম মেমোরি দিতে গেলে বা বডিতে যদি আমরা প্রোটেকশন দিতে চাই প্রপারলি, তাহলে আমাদেরকে কি করতে হবে যে কিছু অ্যান্টিজেন আমরা দিয়ে দিতে পারি। ভ্যাকসিন যেভাবে ওয়ার্ক করে, একটা প্রসেস হচ্ছে তাদেরকে কিছু ওই ডিজিজের ব্যাকটেরিয়া বা ভাইরাস যে জন্য হয় সেটা খুব লিমিটেড সোর্স ইন্ট্রোডিউস করানো। তার মানে তার যে অ্যান্টিজেন সেটার সাথে ম্যাচ করে আমাদের বডি কি অ্যান্টিবডি গ্রো করবে, তাহলে ওই সার্টেন ভাইরাস বা ব্যাকটেরিয়া আমার বডি রিকগনাইজ করলো এবং তার এগেইনস্টে আমার ফাইটার সেল বা টি শেপ সেল, এটা আমি ওয়াই শেপ বলেছিলাম, আমাকে এটা অ্যাকচুয়ালি টি শেপ টি সেল বলা হয়। এই
এই সেলগুলো প্রডিউস হয়ে থাকলো যেটা ওই সার্টেন অ্যান্টিজেনের সাথে ম্যাচ করে। তাহলে নেক্সট টাইম আমার বডিতে যদি ওই একই ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে কোনোভাবে, তাহলে আমার বডি অলরেডি জানে যে এটার এগেইনস্টে কি করতে হবে, we can be protected। এখানে আরো ভালো দেখতে পাবেন যে কি ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেইনস্টে কি ধরনের অ্যান্টিবডি এখানে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ডিজিজের এগেইনস্টে বিভিন্ন রকম অ্যান্টিবডি তৈরি করা আছে না বডিতে, এবং এদের অ্যান্টিজেনের শেপও কিন্তু ডিফারেন্ট। বটম রাইটে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ধরনের ভাইরাস আসলো যার এগেইনস্টে আমার বডি ওয়ার্ক করছে না, কারণ আমার বডি ওকে রিকগনাইজ করতে পারে না। এখন কি হবে যে আমাদের এটা নতুন একটা প্যাথোজেন যার এগেইনস্টে আমার ডিফেন্স সিস্টেম কাজ করলো না। এখন আমার বডিকে এর এগেইনস্টে প্রোটেকশন আমার ব্যবস্থা করে দিতে হবে। এই যে ভ্যাকসিনেশন আমাদেরকে এভাবেই হেল্প করে। ভ্যাকসিনেশনে আমরা রিকগনাইজ করাতে পারি, অথবা আমরা কিছু প্রোটিন দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে যে কোনোভাবে আমরা অ্যান্টিজেনের এগেইনস্টে উইক অ্যান্টিজেনে মানে কিছু উইক ভার্সন দিয়ে দিতে পারি ডিজিজে, যার এগেইনস্টে আমার বডি অ্যান্টিবডি তৈরি করে রাখতে পারে। তাহলে আমরা একটা পার্ট অফ ডিজিজ, আমরা পার্ট অফ প্যাথোজেন যেটা বডিতে ইনসার্ট করা হয়েছে, এখন দেখতে পাচ্ছেন যে তার এগেইনস্টে একটা নিউ অ্যান্টিবডি আমার বডি ক্রিয়েট করে ফেলেছে। তাহলে আমি পুশ করেছি খুব অল্প পরিমাণে, তো আমার বডি এখন জানে তার এগেইনস্টে কি করতে হবে, সে এখন একটা জেনারেট করে রেখে দিয়েছে। নাও আই উইল বি প্রোটেক্টেড এগেইনস্ট সাচ ডিজিজ। আচ্ছা, এরপর আসেন হার্ড ইমিউনিটি বলে একটা টার্ম আছে, যে আমরা বলি যে যখন কোনো সাবজেক্টকে আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসি, ও নর্মালি ওই ডিজিজটা যদি হয়ও খুব অল্প পরিমাণে ইফেক্ট করে, খুব সিভিয়ার হয় না, বা তাকে মোটামুটি প্রোটেকশন দিতে পারে। আমরা কখনোই বলবো না যে কোনো ভ্যাকসিনেশন কাউকে 100% প্রোটেক্ট করতে পারে, এটা কখনোই বলবো না। কিন্তু যদি এমন হয় ওই সাবজেক্টের কোনো সিভিয়ার ডিজিজ থাকে যেটা তার ইমিউন সিস্টেমকে উইক করে দেয়, তাহলে আর তার সেই ভ্যাকসিনেশনটা কাজ করে না, এবং সেই সাবজেক্ট ওই সার্টেন ডিজিজের এগেইনস্টে তার ভালনারেবল থেকে যাচ্ছে, এবং এই জন্য তাকে আমরা বলি হার্ড ইমিউনিটি। তাহলে মোটামুটি আমরা দেখতে পেলাম নতুন কিছু টার্ম, হার্ড ইমিউনিটি, আর আমাদের ভ্যাকসিন অ্যাকচুয়ালি 100% প্রোটেক্ট করে না। কিন্তু তার বলে কি আমরা ভ্যাকসিন নিব না? ভ্যাকসিন নেওয়া থাকলে কিন্তু আপনি অনেক জায়গায় আউট অফ রিস্ক থাকতে পারবেন, কারণ ওই সার্টেন ডিজিজ আপনার হবে না সেটা কেউ কখনো বলবে না। ওটা যদি হয় তাহলে আপনার বডি সেটাকে প্রোটেক্ট করার মতো অ্যাবিলিটি রাখে। তাহলে যদি আপনি ভ্যাকসিন নেন তাহলে আপনি নিজেকে প্রোটেক্ট করেছেন। এরপরে দেখেন যারা প্রোটেকশনের আন্ডারে আসতে পারবে না, তাদের আশেপাশে সবাই যদি ভ্যাকসিনেটেড থাকে এবং কেউ যদি ক্যারিয়ার না হয়, তাহলে কি তারাও প্রোটেক্টেড থাকবে? তার মানে আপনি নিজে প্রোটেক্ট থাকা মানে অ্যাকচুয়ালি আপনি আরো কয়েকজনকে প্রোটেকশন দিতে পারবেন, এবং আপনি যেহেতু প্রোটেক্ট থাকবেন, আপনার কমিউনিটি যদি প্রোটেক্ট থাকে, তাহলে যারা ভালনারেবল তাদের কাছে ডিজিজটার ইম্প্যাক্ট আসতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ভ্যাকসিনেশনের টার্গেট। এটা আমরা যে কোভিড ভ্যাকসিন আমরা যেটা করি, যে আমরা কোভিড ভ্যাকসিনে কিছু দিতে পারি যে ফাইটার সেল, তিনটা ওয়ে হয়। যে আমি কিছু mRNA ভ্যাকসিন দেখতে পাচ্ছি এখন, যেগুলো ভ্যাকসিনগুলো আসছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে যে কিছু প্রোটিন কপি করে, যেগুলো আমার বডিকে রিকগনাইজ করতে শেখায়, এবং তার এগেইনস্টে যে টি সেল আর বি সেলের প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, এবং ও ফাইট করতে পারে। তাহলে mRNA RNA থ্রুতে আমরা এটা রিকগনাইজ করিয়ে দিই বডিকে, এবং ইনস্ট্রাকশন দিয়ে কিছু প্রোটিন যেগুলো হার্মলেস সেগুলো ভাইরাসের সাথে ম্যাচ করে ওগুলো তৈরি করতে, এবং সেখানে আমার বি সেল আর টি সেল তৈরি হয়ে যায়, যেগুলো আমার ফাইটার সেল। ভবিষ্যতে আমার ওই সার্টেন ডিজিজের কোনো সিম্বল দেখলে সে ফাইট করতে হেল্প করবে। আরেকটা দেওয়া হয় যে প্রোটিন কিছু সাব ইউনিটি ভ্যাকসিন হিসেবে আমার ইনজেক্ট করা হয়,
সেটাও এগেইন আমার টি সেল প্রোডাকশনে হেল্প করে, যেগুলো আমার ওই ভাইরাসকে ফাইট করবে ইন ফিউচার। অথবা আমরা ভেক্টর দিয়ে দিই, ভেক্টর আমরা জানি যে যারা হচ্ছে ক্যারিয়ার, তাহলে এই ভাইরাসের ক্যারিয়ার দিয়ে দেওয়া খুব অল্প পরিমাণে, তাহলে কি করবে এগেইন আমার বডির মেকানিজমে বি আর টি সেল, যেগুলো ফাইটার সেল, লিম্ফোসাইট বা আমাদের হোয়াইট ব্লাড সেল, সেগুলোকে রিকগনাইজ করিয়ে দেবে এবং হচ্ছে তারা জানবে তার এগেইনস্টে কিভাবে ফাইট করতে হয়। তো এই 3 ধরনের ভ্যাকসিনেশনই আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের এগেইনস্টে আমাদের এখন অ্যাভেলেবল। এবং এখানে কারো কারো 1 শটে কাজ করে, কারো কারো 2 শটে কাজ করে কিছু কিছু ভাইরাস। তো এর মধ্যে 2-1টা আমাদের কাছে পরিচিত, যেটা আমাদের দেশে আগে অ্যাভেলেবল ছিল, ফাইজার আর মডার্না। কিছু কিছু হয়তো আমরা চিনি না, বাট আমাদের এখন নতুন ধরনেরও কিছু ভ্যাকসিনেশন আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছে। দেখা যাক কোনটা কিভাবে কাজ করে। এটা ছিল আমাদের টোটাল চ্যাপ্টার। Now you have to tell me why you got some problems, or I Ma'am. can. Yes. ম্যাম একটা কথা ছিল, মানে সেটা হলো যে হ্যাঁ। আজকে যে লেকচারটা হলো আর কি, এই চ্যাপ্টারের উপরে ম্যাম যদি একটা এক্সাম নেওয়া যেত ম্যাম খুব ভালো হতো আমাদের জন্য। না, এটা আসলে সময়ও নাই আর সেটা সম্ভব না। ম্যাম একটু দেখেন না, এটা হচ্ছে যে না, এটা সম্ভব না আসলে। এখন আর আসলে ওরকম আমাদের সময় গ্রুপে তো কথা হচ্ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলটা বলছিলেন যে আমাকে বলছিলেন যে ম্যামকে যেন আমি বলি, একটু রিকোয়েস্ট করি। না, এখন আসলে নতুন কোনো এক্সাম আপনাদেরকে অনেক আগেই বলেছি যে আর বেশি এক্সাম নেওয়াই পসিবল না। ম্যাম যদি একটা এমসিকিউ টাইপের এক্সাম নিতেন ম্যাম, অনেকের জন্য ভালো হতো। কুইজ টাইপ নিয়ে দিলে বেটার হইতো। সব Just সেকশন quiz থেকে দিয়ে দিলেন, ওরা এক্সামের আসছে। আমি অলরেডি আপনাদের সবাইকেই বলেছি যে এখন আর এক্সাম নেওয়া সম্ভব না। অলরেডি একটা এক্সামের স্ক্রিপ্ট ডিউ হয়ে আছে আমার জন্য সবার এক্সাম থেকেই। ওটাই জানি না কবে শেষ করতে পারবো। এটা ফুল উইক ক্লাস হবে, এর মধ্যে ওখানে যাওয়াও সম্ভব না। আমাদের র্যাপ আপ করতে হবে। ল্যাবের আপনাদের জন্য ফাইনাল এক্সাম, আমার জন্য হচ্ছে সবগুলো ল্যাবের ফাইনাল এক্সাম চলছে, সেখানকার মার্কিং রেজাল্ট দেওয়া, অনেক কিছু আছে। সব মিলে আর কোনো এক্সামের দিকে আমি যাচ্ছি না এর মধ্যে, নতুন কোনো এক্সামে যাচ্ছি না রাদার দেন ফাইনাল। আমরা যেটা করেছি যে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এখানে কোনখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আপনাদের ফাইনালে সেগুলো নিয়ে কথা বলেছি। ভ্যাকসিনেশন কি রকম হতে পারে, কিভাবে কাজ করে, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেশনগুলো এখানে দেখানোই আছে কিছু কিছু, যে কিভাবে অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় বা হবে। তো সেরকম এটা একটা এক্সাম্পল, তার এগেইনস্টে এটাও আরেকটা পিকচার। এই দুইটা একই সাথে কোশ্চেন হিসেবে আসতে পারে। কি কি কোশ্চেন আসতে পারে আমি কিন্তু অলরেডি ডিসকাস করছি যখন আমি যাচ্ছি সাইড বাই সাইড। আসলে ম্যাম আপনি যদি এইটার উপরে একটা হয়তো এক্সাম নেন তাহলে আমাদের ফাইনালের জন্য খুব সুবিধা হবে ম্যাম। আসলে না, আমি তো অনেকগুলো এক্সাম চলতেছে। করেই দিচ্ছি। আপনি তো কোশ্চেনে হেল্প চাচ্ছেন, সেটা তো করেই দিচ্ছি, তাই না? ইটস অলরেডি ডান। আর তো কোনো সুবিধা এখান থেকে আমার মনে হয় না নেওয়ার আছে। আমার জন্য সম্ভব হবে না, এটা বলে লাভ নেই। আমার জন্য আসলে সম্ভব হবে না আরেকটা এক্সাম নেওয়া। অলরেডি সিটি 5 এর খাতা এখনো রয়েছে, এটা ধরার সুযোগই হচ্ছে না। তো আমরা আগামীকালকে সিটিগুলোর যে কোশ্চেন আমি আপলোড করেছি, সব সেকশনের সব কোশ্চেন আমি সবার জন্য আপলোড করে দিয়েছি, ওগুলো নিয়ে ডিসকাস করব। আগামীকালকে আমাদের লাস্ট ক্লাস হবে ফাইনালের আগে, ওটা একটা থরো ডিসকাশনও হবে যে আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোথা থেকে, আনসারগুলো কীরকম হতে পারে, সেগুলো কোশ্চেন যেগুলো টিউটোরিয়ালের কোশ্চেন আমাদের আছে, সরি ক্লাস টেস্টের, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর এখান থেকে যে চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারটা একটু দেখেই আসবেন। এখান থেকে আপনার যদি কোনো কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে আমাকে করবেন। আমি একটু রাশ করেছি এই চ্যাপ্টারটাতে, তাড়াতাড়ি শেষ করে দিয়েছি কারণ পরিচিত টপিকগুলো, এজন্য একটু তাড়াহুড়া করেছি। প্রবলেম হওয়ার কথা না, তারপরে যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে একটু জিজ্ঞেস করবেন। আমি জানি যে আপনাদের সবার ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট সবকিছু ডিউ হচ্ছে, সবগুলো কোর্সে। এর মধ্যেও একটু ব্রিফলি দেখে আসলে ভালো হয়, তাহলে আমাদের ডিসকাশনটা একটু টাইম নিয়ে আমরা করব, থরো একটা ডিসকাশন বা রিভিউ করে দিতে পারবো।
আপনাদের দিক থেকে কোশ্চেন না থাকলে আমি আমার মতো করে একটা কনক্লুশন দিয়ে দিব বা একটা রিভিউ ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? হ্যাঁ বলেন, কি বলবেন? আচ্ছা, তাহলে আমাদের ম্যাম হ্যাঁ ম্যাম আমার প্রেজেন্টটা মিস গেছিল, এটা কি দেওয়া যাবে? না, এখন আর কারোটা নিব না, আমি অনেকক্ষণ ওয়েট করে তারপরে স্টার্ট করেছিলাম। ম্যাম আমার নেটে প্রবলেম ছিল, এই জন্য জয়েন করতে পারিনি ফার্স্ট টাইম। যাদের প্রবলেম ছিল আমার তো মিস হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম কতক্ষণ থাকবে? 15 মিনিটস, 20 মিনিটস, তারপরেও? ম্যাম কল দিয়েছিলাম, ওরা নাকি ঠিক করতেছিল, তো ওই জন্য টাইম লাগছে আধা ঘন্টা। যাই হোক, আজকে আমি অনেকক্ষণ ওয়েট করে দেখলাম খুব বেশি লোকজন জয়েন করেন নাই, এই জন্যই আমি আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়েছি দেখতে যে আসলে কতজন ছিলেন। নর্মালি কিন্তু প্রত্যেক দিনের সিনারিও একই রকম হয় ক্লাসে। আমি যখন কথা বলি তখন দেখি 2-3 জন প্রেজেন্ট, প্রথম দিকেও দেখি অল্প কয়েকজন আছেন, অনেকক্ষণ সময় লাগে আপনাদের আসতে। তো আজকে এটা একটা ডেমো ছিল যে এটা কেন হলো, এটা একটু দেখার চেষ্টা করলাম আমরা। আর একটাই ক্লাস আছে, নেক্সট ক্লাসে থাকে না, সমস্যা নেই, একদিনে কিছু প্রবলেম হবে না, দেখা যাক। অলরাইট, তাহলে আমাদের এই চ্যাপ্টার বা এই টপিক রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ আছে? তাহলে আমরা এইখানে যেটা পড়লাম, আমরা প্রথমে আমাদের বডিতে যে লুপগুলো কাজ করে বা কন্ট্রোল সিস্টেম কাজ করে সেগুলো দেখলাম। সেগুলোর ফেলিওর মানেই ডিজিজ, এবং সেই ডিজিজের এগেনস্টে আমাদের প্রোটেক্ট করতে পারে আমাদের ইমিউন সিস্টেম নর্মালি যে করে। সেটার ফেলিওর হলে বা সেটার প্রোটেকশনের পরে কি কি আসতে পারে কনসিকুয়েন্স, সেগুলো নিয়ে একটু কথা বললাম। তো এটার সাথে আমরা দেখলাম যে আমাদের বডিতে কি কি ধরনের ফরেন অবজেক্ট আসতে পারে এবং ভ্যাকসিনেশনের আন্ডারে আমরা কি কি করতে পারি, দু একটা প্রোগ্রাম নিয়ে কথা বলেছি। আর স্পেশালি আমরা দেখেছি আমাদের খুবই ফ্যামিলিয়ার এখনকার প্যান্ডেমিকের যে ভাইরাসটা, ওটার এগেনস্টে আমরা যে কি ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রামের সাথে এখন আছি এবং কি কিভাবে ভ্যাকসিন আমাদের দেয়া হচ্ছে, আর মার্কেটে অ্যাভেলেবল কিছু নামও দেখলাম। অলরাইট, আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে এখানে আমরা আজকে র্যাপ আপ করব। আর নেক্সট ক্লাস বা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে একটা থরো রিভিউ দেওয়ার পর আমরা ডিসকাস করব ক্লাস টেস্টের কোশ্চেনের আনসারগুলো কেমন হবে, যেগুলো যেগুলো আপনারা মনে করছেন প্রবলেম সেগুলো সলিউশন নিয়েও কথা বলবো। আর ওভারঅল ফাইনালের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যেটা ফাইনালের কোশ্চেন প্যাটার্ন অলরেডি আপনারা মিড দিয়ে জানেন অলরেডি যে কি কি ধরনের কোশ্চেন আসে। কালকে আমি একবারে ডিসকাস করে দিব ফাইনালে কি টাইপের কোশ্চেন থাকতে পারে। অলরাইট, ঠিক আছে? আর কারো কোনো ইস্যু? আচ্ছা, ইস্যু না থাকলে আমরা এখানে